আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এবং আমার বেশ কয়েকটা লেখায় আমি একটা কথা রিপিটেডলি বলবার চেষ্টা করেছি। 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েটলি কোনো স্টেপ না নিলেও এই সরকারকে তারা এত সহজে ছেড়ে দিচ্ছে না। এভাবে অগণতান্ত্রিক উপায়ে জোর করে ক্ষমতা দখল করা একটা সরকারকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াকওভার দেবে না। কিছুদিন আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। এমনকি তিনি বলেছিলেন, এই নিষেধাজ্ঞা সরকারের শীর্ষ নেতৃত্ব পর্যন্তও বিস্তৃত হতে পারে। এখন বাংলাদেশে কি বেনজির সাহেব একজনই না, এরকম হাজার হাজার মানুষ কিন্তু এই বেনজির সাহেবের পথ মানে দুদকের নির্দেশে, দুদকের রিকোয়েস্টে এগুলা জব্দের আদেশ আসে। আমি সেইটা অপেক্ষা করতেছি, মানে পরনের লুঙ্গিটা পর্যন্ত এই বেচারা রাখবে কিনা। বেনজিরের দুর্নীতির ব্যাপারে একটি অগ্রগতির খবর পাওয়া গেছে। তাতে দুদকের আইনজীবী বলছেন যে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তার মানেই হচ্ছে যে শীঘ্রই তারা মামলা করবে। ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সামরিক যে সেনাপ্রধান আজিজ আহমেদকে দেখলেই কিন্তু বোঝা যায় তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এবং এখন শোনা যাচ্ছে যে এই হাই প্রোফাইল নেতাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া অ্যাকশনে যেতে যাচ্ছে। যেমনটা আপনারা দেখতে পারবেন যে সাকিব ভাইয়ের একটা ভিডিও রয়েছে, নাইম ভাইয়ের একটা ভিডিও রয়েছে, তারপরে মোস্তফা ভাইয়ের কিন্তু একটা ভিডিও রয়েছে। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সেখানে, যেখানে পরবর্তীতে কড়াভাবে খেসারত দিতে যাচ্ছে দলটি বা দলের নেতারা দিতে হবে। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওটা দেখে আসি। আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে এবং আমার বেশ কয়েকটা লেখায় আমি একটা কথা রিপিটেডলি বলবার চেষ্টা করেছি। 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর নতুন সরকারের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েটলি কোনো স্টেপ না নিলেও এই সরকারকে তারা এত সহজে ছেড়ে দিচ্ছে না। এভাবে অগণতান্ত্রিক উপায়ে জোর করে ক্ষমতা দখল করা একটা সরকারকে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াকওভার দেবে না। কিছুদিন আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কেবলমাত্র একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। এমনকি তিনি বলেছিলেন, এই নিষেধাজ্ঞা সরকারের শীর্ষ নেতৃত্ব পর্যন্তও বিস্তৃত হতে পারে। কয়েকদিন আগে ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। ইনফ্যাক্ট তার সফরের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। সে সময় ডোনাল্ড লু সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশ সরকারের সাথে তারা দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চায়। অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে, এই সরকার গত 15 বছর ধরে 2014 সালের পর থেকে টানা 3 বার তারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, এই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার যে ভিত্তি, যে খুঁটিগুলো আছে, সেগুলোকে তারা দুর্বল করে দিতে চাইছে। এই কারণে সাবেক সেনাপ্রধান, যিনি 2018 সালে এই সরকারকে ক্ষমতা দখল করতে সাহায্য করেছিল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে। দুর্নীতির অভিযোগে এখন বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতির তদন্ত করতে। এবং যেহেতু প্রায় একই সময়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে একটা গণমাধ্যমের কল্যাণে, ফলে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের ব্যাপারে তদন্ত করতে। এবং বাংলাদেশ সরকার যে বাধ্য হয়েছে সেটা আমরা বুঝতে পারি ভয়েস অফ আমেরিকাকে ডোনাল্ড লুর দেয়া একটা সাক্ষাৎকার থেকে। ডোনাল্ড লুর ইঙ্গিতটা হচ্ছে, তারা যদি এই দুর্নীতির তদন্তগুলো না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কঠিন কোনো স্টেপ নিতে পারে, এবং কত দূর পর্যন্ত সেই স্টেপটা বিস্তৃত হতে পারে সেটা ম্যাথু মিলার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন। সরকারের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত, শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এই নিষেধাজ্ঞা বিস্তৃত হতে পারে। ভয়েস অফ আমেরিকায় দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড লুকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, সেখান থেকে 3টা প্রশ্ন এবং তার উত্তরে ডোনাল্ড লু কী বলেছেন সেটা আমরা একটু দেখি। আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার জন্য আপনার সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে সাম্প্রতিক নিষেধাজ্ঞা কি দুর্নীতির বিরুদ্ধে এর লড়াইয়েরই একটা অংশ? আপনি কি দুর্নীতি সংক্রান্ত এই ইস্যুগুলো সমাধানের ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা করার সদিচ্ছা নিয়ে সন্তুষ্ট? উত্তর দিচ্ছেন ডোনাল্ড লু, আমি যখন আলবেনিয়া এবং কিরগিজ প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত ছিলাম, আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম।
এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল না, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে। সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং 20 মে আমরা 7031C ধারার অধীনে সাবেক জেনারেল আজিজ আহমেদের উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন, এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আমরা এ ব্যাপারটি স্বাগত জানাই। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা এই দুর্নীতির ব্যাপারে, জেনারেল আজিজের দুর্নীতির ব্যাপারে তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন। এই ব্যাপারটাকে তিনি স্বাগত জানিয়েছেন। কিন্তু তিনি আলবেনিয়াতে এবং কিরগিজ প্রজাতন্ত্রে যখন রাষ্ট্রদূত ছিলেন, তখন যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা নিয়ে তখনকার সরকার সন্তুষ্ট ছিল না। এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দুর্নীতির বিরুদ্ধে যে স্টেপগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিচ্ছে সেখানে তারা সন্তুষ্ট না। এবং আরেকটা কথা বলেছেন, পরবর্তীতে যে সরকার এসছে, অর্থাৎ পরবর্তী সময়ে সেই জায়গায় যারা তখন নিষেধাজ্ঞার আওতায় এসছিল তারা এখন কারাগারে আছেন। তার মানে পরবর্তীতে এটাকে স্বাগত জানিয়েছে সেই দেশগুলো। তার মানে ডোনাল্ড লু বলবার চেষ্টা করেছেন বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার এই ব্যাপারটাকে ঠিক ভালোভাবে দেখছে না, কিন্তু তারপরও তারা মুখে বলছে যে তারা তদন্ত করবে, অন্তত সেই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু এই সরকারের উপরে আস্থা রাখতে পারছে না ডোনাল্ড লু। এটা তিনি তার একটা অভিজ্ঞতার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের ওপরও দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো? ডোনাল্ড লু তখন উত্তর দিচ্ছেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট। আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। এখানে সরকারের সাথে মিলে দুর্নীতি দমনে কাজ করার কথা না বলে ডোনাল্ড লু বলেছেন বাংলাদেশের জনগণের সাথে মিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে কাজ করে যাব। তার মানে এই সরকারের উপরে ডোনাল্ড লু, অন্তত দুর্নীতি প্রতিরোধে এই সরকারের উপরে ডোনাল্ড লু আস্থা রাখছেন না। সেই কথাটা তিনি তার এই প্রশ্নের উত্তরেও জানিয়ে দিয়েছেন। আরেকটা প্রশ্নের উত্তর দেখব ডোনাল্ড লু কি বলছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 23 মে অভিযোগ করেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ আলাদা করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরও দাবি করেছেন যে তিনি যদি বাংলাদেশে একটি বিমান ঘাঁটি স্থাপনের জন্য একটি দেশকে অনুমতি দিতেন তবে গত জানুয়ারিতে তাকে ঝামেলামুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই এ বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা বলেন, অফারটি এসেছে একজন সাদা মানুষের কাছ থেকে। আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না, তিনি যোগ করেন। যুক্তরাষ্ট্র কি কখনো বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে? ডোনাল্ড লুর জবাব, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করা। এখানে তাকে প্রশ্ন করা হয়েছে তার দেশের সরকার কি বিমান ঘাঁটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকারকে কখনো কোনো প্রস্তাব দিয়েছে, কিংবা তাদের এমন কোনো পরিকল্পনা আছে যে বাংলাদেশের একটা অংশকে ভেঙে মিয়ানমারের একটা অংশের সাথে যুক্ত করে পূর্ব তিমুরের মতো কোনো খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনের? কিন্তু তিনি সেই উত্তরে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। এবং তারপর তিনি বলছেন তারা চেয়েছিলেন গত নির্বাচনের সময় তাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। তার মানে তিনি তার এই কথার মধ্য দিয়েও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্যগুলো করছেন তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তার উপরে চাপ দিচ্ছিল, তাই তিনি তার ক্ষোভ থেকে এই কথাগুলো বলছেন।
ডোনাল্ড লুর বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, বর্তমান ক্ষমতাসীন সরকারের উপরে তিনি কোনোভাবেই আস্থা রাখছে না, তার মানে তার সরকার আস্থা রাখছে না। ম্যাথু মিলার বক্তব্যে পরিষ্কার হয়েছিল জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটা এসছে সেটা কেবলমাত্র একটা শুরু, একটা বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শুরুতে একজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে এবং হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধে স্যাংশন আসবে কিনা সেই প্রশ্নের জবাবে ডোনাল্ড লু পরিষ্কারভাবে বলেছেন, দুর্নীতির তথ্য যদি তাদের কাছে থাকে তাহলে তারা এই স্টেপগুলো নিতে পারেন। তার মানে হাই প্রোফাইলের বাংলাদেশিদের বিরুদ্ধেও যে স্যাংশন আসতে পারে সেই ধারণাটা ম্যাথু মিলারের পর ডোনাল্ড লুও ভয়েস অফ আমেরিকার সাথে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। সুতরাং সামনের দিনে আমরা হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কঠিন কোনো স্টেপ এই সরকারের বিরুদ্ধে দেখতে পারি। পাশাপাশি বাহাউদ্দিন নাসিম ভাই বলছিলেন বিবিসিকে যে এই গণমাধ্যমগুলা যখন এই আইজিপি বেনজির সাহেব তিনি ক্ষমতায় ছিলেন, কই তোমরা তো কোনো মানে রিপোর্ট করো নাই। আর এখন যাওয়ার পরেও না, প্রথম দিকে কালের কণ্ঠ যখন বেনজির সাহেবকে নিয়ে এই প্রতিবেদনগুলো করছে তখনও বাকি গণমাধ্যমগুলা একদম বসে বসে আঙ্গুল চষতেছিল, চিন্তা করতেছিল মানে বাতাসটা কোন দিকে। যার যখনই দেখছে বেনজির সাহেবের মোটামুটি এখন মানে কাভার করা যাবে, ভাই প্রতিদিন 20-30টা নিউজ। এখন বাংলাদেশে কি বেনজির সাহেব একজনই? না, এরকম হাজার হাজার মানুষ কিন্তু এই বেনজির সাহেবের পদটাতে বসার জন্য প্রতিদিন অপেক্ষা করছে যে কখন পুলিশের আইজিপির ডাক আসে। কোথাও না কোথাও এই পদগুলোতে রয়েছে নানান লোভনীয় জীবনের অফার। তবে যেই নমুনা শুরু হয়েছে, কবে যে বেনজির সাহেবের লুঙ্গি, জুতা, তারপর হচ্ছে গেঞ্জি, এগুলাও মানে দুদকের নির্দেশে, দুদকের রিকোয়েস্টে এগুলা জব্দের আদেশ আসে, আমি সেইটা অপেক্ষা করতেছি। মানে পরনের লুঙ্গিটা পর্যন্ত এই বেচারা রাখবে কিনা। ঘটনা দেখেন, তিনি তো এই মুহূর্তে আপনার দেশের বাইরে আছেন, দুদক থেকে নতুন করে টাইম নিয়েছেন। এর মাঝখানে দুদক ভাই যেই পরিমাণ অ্যাক্টিভিটিস অন্তত বেনজির সাহেবের মানে ব্যাপারে দেখাচ্ছে, ফাইন, গুড। আচ্ছা, কি করছে দেখেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং বড় মেয়ে ফারহান রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসান রাইসা বিনতে বেনজিরের নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট, সিটিজেন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স এবং কোম্পানির শেয়ারগুলোকে ক্রয় করার নির্দেশ দিয়েছে আদালত। আমরা যদি দেখি, দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকালকে ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন সাহেব তিনি আপনার এই আদেশ দিয়েছেন। তৃতীয় দফায় জব্দ করা সম্পত্তি হলো রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 আপনার জমি, 30 জমির উপর 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি স্ত্রী জিশানের নামে, আদাবর থানার পিসিকালচার এলাকায় 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়া পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে 6তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপারেলসের শেয়ার। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক তিনি আপনার হাফিজুল ইসলাম এই আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জিশান মির্জা এবং কন্যাদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর তার এই আবেদনের প্রেক্ষিতেই আমাদের আদালত থেকে নির্দেশ এসেছে। এখন এই হালে যদি চলতে থাকে তাহলে আর সিজ করার মতন, ক্রোক করার মতন আর কিছু আছে কিনা। মানে যেই নমুনা দেখা যাচ্ছে, তো ওনার ব্যক্তি জীবনের অর্জনগুলোর থেকে আসলে কী কী কিনছে সেটাও এখন একটা বিষয়। আর যেগুলা বাহিরের সম্পদ হিসাবে আসে, ওদিন দেখছি ওনার যে পুকুর আছে, পুকুরের মাছ বেচা দিছে, আবার ওইখানের গরু চুরি হচ্ছে, আবার দুদক সেটাকে আটকাইছেও, এক মহা কাহিনী। যাই হোক, জুনের সম্ভবত 20-21 তারিখ পর্যন্ত দুদকের কাছ থেকে বেনজির সাহেব সময় পেয়েছেন বা চেয়েছেন, তার স্ত্রী এবং মেয়েও সময় চেয়েছেন, তারা আদালতের মাধ্যমে হাজির হবেন। তবে পরিস্থিতি এমন অবস্থা, কবে যে বেনজির সাহেবের লুঙ্গি আর জুতা নিয়েও আসলে সিজের আদেশ আসে সেটাও বিষয়। গণমাধ্যমের ভূমিকা কি করতে পারে সেটা আসলে বাংলাদেশ দেখছে। তবে চেয়ারে থাকাকালীন একটা ভূমিকা, গণমাধ্যমের চেয়ার থেকে সরে গেলে আরেকটা ভূমিকা। এখন করবে কি গণমাধ্যমের সাধারণ রিপোর্টাররা? কোনো রিপোর্ট করলে বিষয়টা এমন না যে টেলিভিশনগুলো প্রচার করবে, কারণ টেলিভিশনগুলোর মালিক সবসময় ক্ষমতাশীল ব্যক্তিরা হয় বা ক্ষমতাধর ব্যক্তিরা হয়। যাই হোক, আজকে সারা বাংলাদেশে বেনজির সাহেব নিয়ে যত সমালোচনা, তো সেইটার এগেনস্টে বেনজির সাহেব বাংলাদেশে আসেন কিনা বা আসলে দুদকের সাথে কিভাবে কি হয়, যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই, দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, দুদক এখনো কোনো মামলা করেনি, জাস্ট হচ্ছে ইনভেস্টিগেশন অভিযান, এগুলো চলছে। সময় তাতে দুদকের আইনজীবী বলছেন
যে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তার মানেই হচ্ছে যে শীঘ্রই তারা মামলা করবে, এটি নিশ্চিত ধরে নেওয়া যায়, বা সেই ঘোষণাটাই আসলে দুদকের আইনজীবী দিলেন। খুরশিদ আলম খান, দুদকের আইনজীবী, বলছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খুরশিদ আলম খান এই তথ্য জানান। তিনি বলেন, বেনজির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে। বেনজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। এর মধ্যে গুলশানে 4টি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল। নতুন করে সংস্থাটি আরো 8টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডার ফ্ল্যাট, 2টি বাণিজ্যিক ও অফিস স্পেস। এছাড়া দুদক বেনজির পরিবারের আরো প্রায় 76 বিঘা জমির খোঁজ পেয়েছে। সব মিলিয়ে বেনজির পরিবারের নামে 697 বিঘা জমি পাওয়া গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জবলুল হোসেন বুধবার নতুন করে খোঁজ পাওয়া বেনজির পরিবারের 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। পাশাপাশি আদালত বেনজিরের পরিবারের 76 বিঘা জমি এবং বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন। আদালত এর আগে 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার ও ঢাকার সাভারে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিলেন। তখন 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাবও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বুধবার প্রথম আলোকে বলেন, বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধান অব্যাহত রেখেছে সংস্থাটি। এখন পর্যন্ত যেসব সম্পদ পাওয়া গেছে তা জব্দের আদেশ দিয়েছে আদালত। সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই বেনজির আহমেদ গত 4 মে দেশ ছাড়েন সপরিবারে। গত 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নামে স্যাংশন দেয়। স্যাংশন মাথায় নিয়ে তিনি আবার জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র যান। মানে হম্বি দম্বি দাপট কোনো কিছুই বাদ ছিল না। এখন দুদক ধীরে ধীরে অনুসন্ধান করছে। 3য় দফায় এই সম্পদ পাওয়া গেছে। এই অনুসন্ধান অব্যাহত থাকলে আরো কি পাওয়া যাবে বলা যাচ্ছে না। তো যাই হোক, এখন পর্যন্ত দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, এটুকু দুদক বলেছে। এটা একটা বিশাল আশার ব্যাপার। এখন এটার মামলা কত দূর এগোয় এবং সবচেয়ে বড় কথা হলো তড়িৎ গতিতে এই কার্যক্রমটা যদি দৃশ্যমান না হয় তাহলে মানুষ হতাশ হবে এবং সংশয় সন্দেহ বাড়তে থাকবে। তো দর্শক, আপনারা দেখলেন যে এই যে সাকিব ভাই যে কথাগুলো বলছেন, যে নিষেধাজ্ঞা আজিজ বেনজির এরা ছিল যে সরকার তুরুপের তাস, তারাই বিশাল সাম্রাজ্য গড়েছে সরকারকে দিয়ে, আবার সরকার এদেরকে দিয়ে টিকে ছিল। কিন্তু এরকম ভাবে অনেকগুলো কথা বলছেন। তো তারপরে তাদেরকে আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছে, বেনজির আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন হাই প্রোফাইল নেতাদের উপরে ধেয়ে আসছে এই জ্বর। তো এই বিষয়ে কথা বলছেন। তার সাথে সাথে যে বেনজির আহমেদও যে পাঠে পড়ছে সেই বিষয়ে নায়েব আলী ভাই কথা বলছেন। তার সাথে সাথে মোস্তফা ভাই কিন্তু অনেকগুলো কথা বলছেন, অনেক সুন্দর সুন্দর যুক্তি দিয়েছেন বা তথ্যগুলো উপস্থাপন করেছেন। তো এই বিষয়ে যে আপনারা শুনলেন, এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।